ডক্টর বি আর আম্বেদকর প্রতিবাদ মহাবিদ্যালয় বাংলা বিভাগ দ্বারা আয়োজিত কবি বিনয় মজুমদারের জন্মদিন উদযাপনের অনুষ্ঠান। কবি বিনয় মজুমদারের কবিতা কেন্দ্রিক আলোচনা, তার জীবন দর্শন কেন্দ্রিক আলোচনা আর কিছুক্ষণের মধ্যেই আমরা শুরু করব। ইতিমধ্যেই আমাদের মাঝে আমাদের মাননীয় অধ্যক্ষ ডক্টর চিত্তরঞ্জন দাস মহাশয় এসে গেছেন। তাকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি। অন্যান্য অধ্যাপক অধ্যাপিকা মণ্ডলী যারা এসেছেন তাদের সবাইকে আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক প্রীতি বিনিময় করি, শুভেচ্ছা জানাই, শ্রদ্ধা জানাই, ছাত্রছাত্রীদের প্রাণ করা ভালোবাসা জানাই। আশা করি শব্দযন্ত্রের শব্দ সবাই শুনতে পাচ্ছেন। যাকে আন্তরিক শ্রদ্ধা জানাই আমাদের অনুষ্ঠানে যোগদান করার জন্য মাননীয় অধ্যক্ষ মহাশয় ডক্টর চিত্তরঞ্জন দাস ইতিমধ্যে আমাদের অনুষ্ঠানে প্রবেশ করেছেন। তাকে বাংলা বিভাগের অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা সম্মান জানাই। স্যার, আমরা কি শুরু করব অনুষ্ঠান? হ্যাঁ, অরুণা ব্যানার্জি মহাশয়া ইতিমধ্যেই আমাদের অনুষ্ঠানে যোগদান করেছেন। তাকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে বাংলা বিভাগের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা অভিনন্দন জানাই। আমাদের ভাইস প্রিন্সিপাল ম্যাম ইতিমধ্যেই আমাদের মঞ্চে প্রবেশ করেছেন, আমাদের অনুষ্ঠানে প্রবেশ করেছেন। আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করি তাকে। আরবি শুনতে পাচ্ছেন আশা করি। হ্যাঁ, শুনতে পাচ্ছি দাদা। থ্যাংক ইউ স্যার। আমরা অনুষ্ঠান শুরু করব, আপনি অনুমতি দিলেই। হ্যাঁ, আমি আপনাদের কথা শুনতে পাচ্ছি। আপনারা অনুষ্ঠান তাড়াতাড়ি শুরু করুন এবং আপনাদের সময় মতো শেষ করুন। মাননীয় অধ্যক্ষ ডক্টর চিত্তরঞ্জন দাস মহাশয়ের অনুমতি নিয়েই আজকের অনুষ্ঠান আমরা শুরু করব। কবি বিনয় মজুমদারের জন্মদিন উদযাপন এবং তার জীবন দর্শন ও কবিতা কেন্দ্রিক আলোচনা। যদিও আজকের অনুষ্ঠানটি খুব বড় নয়, ছোট, অল্প সময়ের জন্য আমাদের অনুষ্ঠান। এখানে মূলত ছাত্রছাত্রীরাই অংশগ্রহণ করবে তাদের আলোচনায়। বাংলা বিভাগের অন্যান্য অধ্যাপক অধ্যাপিকা মণ্ডলীকে জানাই প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন, যাদের সার্বিক সহযোগিতা ছাড়া এই অনুষ্ঠান করা সম্ভব হতো না। অন্যান্য অধ্যাপক অধ্যাপিকা মণ্ডলী যারা এসেছেন তাদের সবাইকে আমাদের আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করি। ছাত্রছাত্রীদের জানাই প্রীতি ও শুভেচ্ছা। আমাদের অনুষ্ঠানটি সাজানো হয়েছে এভাবেই। সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করবে আমাদেরই ছাত্রী পিয়ালি দাস। তারপর আমাদের মাননীয় অধ্যক্ষ মহাশয় ডক্টর চিত্তরঞ্জন দাস তার স্বাগত ভাষণ দেবেন। তারপর আলোচনা করবেন আমাদের ছাত্রছাত্রীরা, কবিতা পাঠ করবেন ছাত্রছাত্রীরা। তারপর ভাইস প্রিন্সিপাল ম্যামের ভাবনা, আমাদের অনুষ্ঠান কেন্দ্রিক কিছু কথা তিনি আমাদের জানাবেন। আর সবশেষে আমার আলোচনা এবং পরিশেষে অনুমতি নিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব। আমি পিয়ালি দাস, তুমি তৈরি হয়ে আছো আশা করি। তার গধুর সঙ্গীতের মাধ্যমে আজকের অনুষ্ঠান শুরু হবে।
সঙ্গীত পরিবেশন করবে আমাদের ছাত্রী পিয়ালি দাস, বাংলা বিভাগের ছাত্রী পিয়ালি স্যার দাস। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, স্যার আমার কথা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। নমস্কার। স্বর্গীয় কবি বিনয় মজুমদারের জন্মদিন উদযাপন উপলক্ষে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেখানে অধ্যক্ষ মহাশয়কে আমার অনেক শ্রদ্ধা জানাই এবং আমার বিভাগীয় প্রধান মহাশয় শ্রী বাসুদেব মন্ডল মহাশয়কে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা। অন্যান্য স্টুডেন্ট যারা আছে এখানে, শিক্ষার্থীরা, তাদেরকে জানাই আগামী দিনের শুভেচ্ছা। স্যার শুরু করছি। পিয়ালি, তুমি কি শুনতে পাচ্ছ? হ্যালো, পিয়ালি, তুমি শুনতে পাচ্ছ? তোমার কি নেটওয়ার্ক সমস্যা রয়েছে? আমার মনে হচ্ছে নেটওয়ার্কের প্রবলেম রয়েছে। জানছি গোলযোগের জন্য অনুষ্ঠান বিঘ্নিত হচ্ছে, আশা করছি জয়েন করবে। হ্যাঁ পিয়ালি, শুনতে পাচ্ছ? মিউট করা আছে। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। স্যার আমি আবার শুরু করছি, আমার নেটওয়ার্কে একটু সমস্যা হচ্ছিল। হ্যাঁ, ঠিক আছে। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করছে আমাদের ছাত্রী পিয়ালি দাস। আমি বলেও তো কিছু কম করে মরে দাওনি, যা দিয়েছ তারি অযোগ্য ভাবিয়া ফিরেও তো কিছু নাওনি। আমি অপ্রীতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি। তবু আশিস কুসুম ধরি নাই শিরে, পায়ে দোলে গেছি চাহি নাই ফিরে। আশিস কুসুম ধরি নাই শিরে, পায়ে দোলে গেছি চাহি নাই ফিরে। তবু দয়া করে কেবলি দিয়েছ, তবু দয়া করে কেবলি দিয়েছ, প্রতিদান কিছু চাওনি। আমি অপ্রীতি বলেও তো কিছু কম করে মরে দাওনি।
জানি না কি আসে সুধা পান করে মরি গতি আসে ছুটিয়া বেড়ায় জানি না কি আসে সুধা পান করে মরি গতি আসে তবু যাহা চাই সকলই পেয়েছি তুমিও তো কিছু পাওনি আমার রাখিতে চাও গো বাঁধনে আটিয়া শতবার যাই বাঁধন কাটিয়া রাখিতে চাও গো বাঁধনে আটিয়া শতবার যাই বাঁধন কাটিয়া ভাবে ছেড়ে গেছো ফিরেছে দেখি ভাবি ছেড়ে গেছো ফিরেছে দেখি এক পা ছেড়ে যাওনি আমি বলেও কিছু অন্তরে মরে দাওনি জানিছ তারি অযোগ্য ভাবিয়া কিরেও কিছু নাওনি আমি বলেও কিছু অন্তরে মরে দাওনি। নমস্কার। ধন্যবাদ এবং আন্তরিক প্রীতি বিনিময় করি উদ্বোধনী সঙ্গীত শিল্পী আমাদের প্রিয় ছাত্রী শিয়ালী দাসকে তার দারিদ্র্যময় কণ্ঠে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে সে করল। কালজয়ী কবি বিনয় মজুমদার আমাদের আজকের কেন্দ্রবিন্দু, তাকে ঘিরে আলোকমণ্ডিত মুখগুলো ছাত্রছাত্রী তথা অধ্যাপক অধ্যাপিকা মণ্ডলী আজ অংশগ্রহণ করেছেন। আমরা এবার স্বাগত ভাষণ স্বাগত কথা শুনব আমাদের প্রিয় অধ্যক্ষ ডক্টর চিত্তরঞ্জন দাস মহাশয়ের কাছ থেকে। বাংলা বিভাগের দ্বারা আয়োজিত কবি বিনয় মজুমদারের জন্মদিবস উদযাপনের আজকে এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে সমবেত সকল সুধীজন, শ্রোতা, সাহিত্যপ্রেমী, কলা বিশারদ সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তাদের এই উপস্থিতিকে এইরকম একটি সান্ধ্যকালীন আন্তর্জাতিক সভায় তাদের উপস্থিতিকে আমি সাধুবাদ জানাচ্ছি। মনে হয় প্রযুক্তির কোনো সমস্যা আছে, যার কারণে বিভিন্ন সমস্যা হচ্ছে। কিছু কিছু শব্দ মাঝে মাঝে শোনা যাচ্ছে এবং কিছু শব্দ শোনাও যাচ্ছে না। কারণ প্রযুক্তি এরকম একটি জিনিস, কখন সাথে থাকে, কখন হিতে থাকে, আর কখন সাথ ছেড়ে দেয়। বাংলা বিভাগ
মনে করে বিশিষ্ট সাহিত্য সাধক কালজয়ী যে ব্যক্তিবর্গ রয়েছেন বাংলা ভাষায়, বাংলা ভাষা জগতে, বাংলা সাহিত্য আকাশে, তাদের জন্মদিন, তাদের প্রয়াণ দিবস পালন করে থাকে। বাংলা বিভাগের বিভাগীয় প্রধান স্বয়ং নিজে একজন গুণী মানুষ, কবি, সঙ্গীতজ্ঞ, চিত্রকর। সুতরাং এই সেপ্টেম্বর মাস বাংলা সাহিত্য আকাশে সত্যি একটি সুবর্ণ সময়। আমি জানি না সেপ্টেম্বরে কতজন কবি সাহিত্যিক জন্মগ্রহণ করেছেন, কিন্তু আমি কলেজে জয়েন করার পরে আমি দেখছি যেভাবে অনুষ্ঠানগুলো আয়োজিত হয়েছে। প্রথমে 2018-তে জয়েন করে দেখেছিলাম বিভূতিভূষণের জন্মদিন আয়োজন করা হয়েছিল সেপ্টেম্বর 12 তারিখে। গতবার 2020-তে সেপ্টেম্বর 15 তারিখে শরৎচন্দ্রের জন্মদিন আয়োজন করা হয়েছিল। আর এবার সেপ্টেম্বর 17 তারিখে সাহিত্যিক কবি বিনয় মজুমদারের জন্মদিন পালন করা হচ্ছে। সেপ্টেম্বর মাসটি সত্যি বাংলা ভাষার ক্ষেত্রে অবিস্মরণীয় একটি মাস। 2019-এ কার জন্মদিন হয়েছিল আমার এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু এই সেপ্টেম্বর মাসে 3 জনের জন্মদিন আমি দেখেছি এবং সেখানে থাকার সৌভাগ্য অর্জন করেছিলাম। সাক্ষাৎ সশরীরে একবার আর 2টি বার এই প্রযুক্তির মাধ্যমে। ফলে এই যে বিদ্বানদের, আমরা সাহিত্যিকদের, সাহিত্য আকাশে নক্ষত্রদের যে জন্মদিন আমরা পালন করছি, এই পালনের একটাই উদ্দেশ্য তাদের বার্তা তুলে ধরা, তাদের বার্তা সকলের কাছে পৌঁছে দেওয়া। বিভিন্ন ব্যস্ততার মধ্যে এই যে সময় বের করে তাদের প্রতি আমাদের যে কৃতজ্ঞতা, তাদের প্রতি যে আমাদের শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা, এটি ভালো উদ্যোগ। এবং আমরা যদি বেছে নিয়ে কয়েকজনের জন্মদিন প্রত্যেক বছর পালন করি আরো খুব ভালো লাগবে। এক এক বছর এক একজনের জন্মদিন পালন না করে যদি আমরা কয়েকজনের জন্মদিন পালন করব বলে আমরা যদি একটা পলিসি ডিসিশন নিই, বাংলা ভাষায় তো প্রচুর কাকে ছেড়ে কাকে ধরা যাবে, সে সত্যি কাকে ছেড়ে কাকে ধরা যাবে, হয়তো এই ভাবনায় তাড়িত হয়ে হয়তো বাংলা বিভাগ প্রত্যেক বছর এক একজনের জন্মদিন পালন করছে হয়তো। কিন্তু যদি আমরা একটু কয়েকজন বিশিষ্ট স্বনামধন্য সাহিত্যিক, নক্ষত্র সাহিত্য আকাশে নক্ষত্র তুল্য যারা, তাদের জন্মদিন যদি আমরা প্রত্যেক বছর পালন করি, তাহলে হয়তো আরো একটা ভালো বার্তা আমরা আমাদের ছাত্রদের কাছে, সমাজের কাছে তুলে ধরতে পারবো। বাংলা বিভাগের অধ্যাপক, শিক্ষক শিক্ষিকারা এখানে উপস্থিত রয়েছেন, তারা নিশ্চয়ই এটাকে ভেবে দেখবেন, বিভাগের প্রধান নিশ্চয়ই এটাকে ভেবে দেখবেন। আর কবি বিনয় মজুমদার বিষয়ে আমার বেশি কিছু জ্ঞান নেই সত্যি, কারণ আমি বিভূতিভূষণ, শরৎচন্দ্র এরকম কয়েকজনের, রবীন্দ্রনাথ ঠাকুর তো অবশ্যই পড়েছি, বিনয় মজুমদার লেখা খুব একটা বেশি পড়িনি, তাই ওনার সম্পর্কে বলার ধৃষ্টতা আমার নেই বা বলতে পারবো না আমি কিছু। এবং
নিশ্চয়ই এখানে যে আলোচনা হবে, সে আলোচনা বিনয় মজুমদারকে, কবি বিনয় মজুমদার যে আলোচনা হবে, সেখানে পুরো সময়টা উপস্থিত থেকে শুনতে পারলে নিশ্চয়ই আমি সমৃদ্ধ হতাম। কিন্তু বিশেষ কিছু কাজের জন্য আমি হয়তো এই ল্যাপটপের সামনে উপস্থিত থাকবো, কারণ আমাকে কিছু কাজ করতে হবে। আমাদের মার্কশিট ডিস্ট্রিবিউশন নিয়ে একটা শিডিউল তৈরি করতে হবে, এবং আরেকটা দু একটা চিঠি দু একজন কাছে পাঠাতে হবে। তাই হয়তো আমাকে প্রত্যক্ষভাবে থাকতে পারবো না, পরোক্ষভাবে আমি থাকবো। তাই আমি আজকে অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করছি, এবং যে ছাত্রছাত্রীরা এখানে অংশগ্রহণ করবে এবং বাসুদেব বাবুর যে পর্যালোচনা থাকবে তা সত্যি মনোগ্রাহী হবে, মনোমুগ্ধকর হবে, এই প্রত্যাশা রইল, এই কামনা রইল। আমি চেষ্টা করছি থাকতে, মানে শুনবো শুধু, কিন্তু নির্নিমেষ ভাবে শুনতে পারবো কিনা বুঝতে পারছি না, কারণ একটু তো অন্যমনস্ক হয়ে যেতে হবে, কারণ এই ল্যাপটপেই কাজ করব। অতএব সবাইকে আমি আবার আমার ধন্যবাদ, শুভেচ্ছা, এবং আজকের এই সান্ধ্যকালীন অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করে আমি আমার এই বক্তব্য আমি এখানে শেষ করছি। ধন্যবাদ এবং শ্রদ্ধা জ্ঞাপন করি মাননীয় অধ্যক্ষ ডক্টর চিত্তরঞ্জন দাস মহাশয়কে। তার যে ভাবনা, সে ভাবনা বাংলা বিভাগের পক্ষ থেকে আমরা যথাযথভাবে পালন করব, এবং পরবর্তীতে তার ভাবনাকে ফলপ্রসূ করবার জন্য আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। মাননীয় অধ্যক্ষ মহাশয়কে আমাদের আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করি আবারও। কালজয়ী কবি বিনয় তার জীবনের ব্যাপ্তি 72 বছর 2 মাস 24 দিন। 72 বছর 2 মাস 24 দিনের এই জীবনব্যাপী যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডকে উপস্থাপন করবার জন্য বড় রকমের সভা প্রয়োজন। তবুও আমরা অল্প সময়ের মধ্যে তার জীবন দর্শনকে তুলে ধরবার চেষ্টা করব। আমাদের ছাত্রছাত্রীরা কবি বিনয় মজুমদারকে কেন্দ্র করে যে কথা শোনাবে, যে কথা শোনাবেন, তা শোনার জন্য আমরা আগ্রহে রয়েছি। এবার আলোচনায় অংশগ্রহণ করবে আমাদের প্রিয় ছাত্র অভিজিৎ বিশ্বাস, বাংলা বিভাগের ছাত্র অভিজিৎ বিশ্বাস। অভিজিৎ। ধন্যবাদ স্যার আপনাকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। নমস্কার, আমি অভিজিৎ বিশ্বাস, ডক্টর বি আর আম্বেদকর সপ্তশিক্ষা মহাবিদ্যালয়ের ছাত্র। অনুষ্ঠানে উপস্থিত মহাবিদ্যালয়ের মাননীয় অধ্যক্ষ মহাশয়কে জানাই আমার প্রণাম, এবং উপাধ্যক্ষ মহাশয়কে আমার প্রণাম জানাই। বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মাননীয় বাসুদেব বাবু মহাশয় সহ সকল বিভাগের অধ্যক্ষকে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করি। মাইক্রোফোনটা একটু কাছে গিয়ে নাও। সমাগত সকল, স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ, যাচ্ছে। সমাগত সকল সহপাঠী ভাই বোন দাদা দিদিদেরকে জানাই অন্তরের আজ যার জন্মদিন নিয়ে আলোচনা করব, তিনি 50-এর দশকের কিংবদন্তি। বাংলা কবিতায় তিনি একমাত্র কবি যার কোনো পত্রপত্রিকায় লেখা প্রকাশ হওয়ার আগেই বই প্রকাশ করেছে। তিনি হলেন আমাদের প্রিয় কবি, আমাদের মনের কবি, কালজয়ী কবি বিনয় মজুমদার। বিনয় মজুমদার জন্মগ্রহণ করেন 1934 সালের 17 সেপ্টেম্বর বর্মার তেজো শহরে। 1948 সালে দেশভাগের সময় তারা বাংলাদেশ থেকে সপরিবারে কলকাতায় চলে আসে এবং তারপর বনগাঁয় ঠাকুরনগরে বসবাস শুরু। এটাতে বিনয় মজুমদার একজন ইঞ্জিনিয়ার হলেও কবিতার মাধুর্যতা তাকে কবিতা থেকে দূরে থাকতে দেয়। তিনি কবিতার সাধনায় মগ্ন হয়ে পড়েন। তার লেখা কবিতাগুলি মোট 20টার কাছাকাছি কাব্যগ্রন্থে প্রকাশিত হয়। বিনয় মজুমদার যে কঠোর মেধাবী ছিলেন সে বিষয়ে হয়তো আমাদের
সাধারণ পাঠক হতে বিদগ্ধজন পর্যন্ত কারোরই কোনো সন্দেহ নেই। ছাত্রজীবন থেকেই কবিতার ক্লাস মেধার ছাপ রেখেই গেছেন সব। তিনি ম্যাট্রিকুলেশন পরীক্ষায় রেকর্ড নাম্বার পেয়ে শিবপুর কলেজ থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ফার্স্ট ক্লাস ফার্স্ট হন। তিনি কবিতাকে এতই ভালোবাসতেন যে বিদেশের বড় বড় বিশ্ববিদ্যালয়ের গণিতের শিক্ষক হবার সুযোগ প্রত্যাখ্যান করে শুধু কবিতার আবেদনে রয়ে গেলেন কলকাতা। কবিতার ময়দানেও শুরুতে তাকে চিনতে বাধ্য হলো কলকাতার দ্বিমাসিক সাহিত্য সমাজ। যে সূচনা বাংলা কবিতার জগতে এক অদ্ভুত আলোড়ন সৃষ্টি করেছে। তাই তো শক্তি চট্টোপাধ্যায় তার এই বইয়ের সমালোচনার পত্রে লিখেছিলেন, বিনয় চাইলে যে কোনো কিছু নিয়ে কবিতা লিখতে পারে, মল মূত্র গোবর নিয়েও পারে। এছাড়া তার উল্লেখযোগ্য কাব্যগুলির মধ্যে বলা বাহুল্য নক্ষত্রের আলোয়, গায়ক থেকে, অধিপর্ব, ঈশ্বরী, বাল্মীকি প্রতিভা, আমাকে মনে রেখে প্রভৃতি। রহস্যময়তা, প্রতীকের সন্ধান, জড় ও প্রাণের সম্পর্কে ব্যাখ্যা ছিল তার কবিতার মর্মবস্তু। এর সাথে মৌলিক প্রতিমা নির্মাণ, বিশিষ্ট অভিনয় এবং ভাবের ও আবেগের তীব্রতা, নিবিড়তা তার কবিতাতে স্বাতন্ত্র্য রেখেছে। বিনয় মজুমদার তার কবিতায় মানুষ, পৃথিবী, সময় আর প্রেমকে গভীরভাবে অন্বেষণ করেছে। আমাদের শুভ প্রবৃত্তিকে আমির কারাগার হতে ভেঙে আমাদের মধ্যে তিনি ফিরিয়ে আনতে চেয়েছেন কবিতা। তার কবিতায় আধুনিক সমাজ জীবন, হতাশা, যন্ত্রণার চিত্র বারে বারে এসেছে। বিনয় মজুমদার নিঃসন্দেহে জীবনের কথা বলেছেন। বিজয় ঈশ্বর রূপের কথা বলেছেন, আকাশের চলতে হলে মানুষের মতো, কবিতার মতো হতে হবে, বাজ পাখিদের মতো হতে হবে, এবারে আকাশের মতো যায়। কবি বিনয় মজুমদার তার নিজস্ব প্রতিভায় তার কাব্যিক গুণের জন্য রবীন্দ্র পুরস্কার এবং সাহিত্য আকাদেমি পুরস্কারে পুরস্কৃত হন। কিন্তু একটি কথাই বলবো যে বিনয় মজুমদার আজ হয়তো বেঁচে নেই, কিন্তু তার সৃষ্টির মধ্যে দিয়ে তিনি আজও আমাদের যে চৈতন্যের আলোক শিক্ষা, সেটি আমাদের স্বীকার করতেই। আমরা গর্বিত এমন একজন প্রতিভাবান ইঞ্জিনিয়ার কবিকে পেয়ে। শেষে তার একটি কবিতা না বললেই নয়। ঝড় জীবনানন্দ তোমার প্রথম বিস্ফোরণে কতিপয় ছেলে শুধু বলেছিল এই শুভ জন্মদিন, এবং গণনাথ কারাবত মেঘের স্বরূপ দর্শনে বিফল বলে ভেবেছিল অক্ষমের গান, সংশয়ে সন্দেহে দূরে এক রূপ বিভিন্ন আলোকে দেখে দেখে জিজ্ঞাসায় জীর্ণ হয়ে তিনি অবশেষে একদিন সচেতন হইত কি ফলের রূপ, সরে গেলে অকস্মাৎ রক্তাক্ত গ্রামের থেমে গেল। অভিজিৎ, তোমার কথা শুনতে পাচ্ছি না। হয়ে গেছে। আচ্ছা, শেষ হয়েছে অভিজিতের আলোচনা। অভিজিৎকে আন্তরিক ভালোবাসা জানাই। অভিজিতের আগ্রহ, কবি বিনয় মজুমদারের প্রতি তার যে ভালোবাসা, তার যে অন্বেষণ, সে অন্বেষণকে বাংলা বিভাগের পক্ষ থেকে আরো আদরে সহাগে রাখতে চাই আমরা। অভিজিৎ বিশ্বাস বাংলা বিভাগকে আরো উন্নত করবে, আরো আলোকমণ্ডিত জায়গায় নিয়ে যাবে বাংলা বিভাগের পক্ষ থেকে। বাংলা বিভাগের অধ্যাপক অধ্যাপিকাদের পক্ষ থেকে অভিজিৎ বিশ্বাসকে আন্তরিক ভালোবাসা প্রীতি বিনিময় করি। অভিজিৎ যে জায়গাটি ছুঁতে চাইল, কবি বিনয় মজুমদার কালজয়ী কবি, তার বেশ কিছু ডেটা, তার বেশ কিছু তথ্য ওয়েবসাইটেও ভুল রয়েছে। ওয়েবসাইটে যারা কাজ করেছেন তাদেরকে আমরা সরাসরি পাই না। কার কাছ থেকে তথ্য নিয়েছেন, কার কাছ থেকে তথ্য নিয়ে সেই কাজগুলি সম্পাদিত হয়েছে। আমি কয়েকটি কথা আজকে বলবো
সূত্র ধরে অভিজিৎ একটি জায়গাতে বলল যে কবি বিনয় মজুমদার ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলেন, কিন্তু কবি বিনয় মজুমদারের সঙ্গে এই অধমের সৌভাগ্য হয়েছে বহুবার সাক্ষাৎ করবার। আমি যখন 95-96 অর্থাৎ আমি যখন বাংলা সাম্মানিকের ছাত্র, তখন থেকে আমি নিয়মিত যাতায়াত করতাম বিনয় মজুমদারের বাড়িতে। তার সাথে আমি অনেক কবিতা, তার কবিতার আলোচনা শোনানোর সৌভাগ্য আমার হয়েছে। তার পাশে বসে অনেক কথা আমি শুনেছি, তার ব্যক্তিগত জীবনের অনেক কথা। তিনি হঠাৎ করে প্রসঙ্গ এড়িয়ে চলে যেতেন। কোনো একটি কথা জানতে চাইলে প্রসঙ্গ ছেড়ে অন্য প্রসঙ্গ ঢুকতেন মাঝে মধ্যে। দৈবাত অন্য প্রসঙ্গে যাওয়াকে অনেকে মনে করতেন এ এক পাগলামি করতেন। তিনি কেন করতেন, কি কারণে করতেন, তার পেছনে আত্মজৈবনিক কিছু প্রসঙ্গ রয়েছে। ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে তিনি অর্থবিত্ত প্রতিপত্তির গণ্ডিকে ভালোবাসতে চাননি কোনদিন। কাব্য সুসময়, কাব্য লালিত্যে তিনি জীবনযাপন করতে পেয়েছিলেন অনন্য সুন্দর জব, চাকরি, সেগুলোকে ছেড়ে দিয়েছিলেন কবিতা লেখার জন্য। কেউ কেউ বলেন গায়ত্রী চক্রবর্তী স্ত্রীভাগ, তার জন্যে বিনয় মজুমদার শুধুমাত্র কবিতা এলেন, তা কিন্তু নয়। বিনয় তার সাক্ষাৎকারে জানিয়েছেন, হুজুর কয়েকদিন মাত্র কথা, গুটি কয়েক কথা, তার সাথে ভালোবাসার সম্পর্ক নাকি। কিছু দিয়ে তো লিখতে হয়, কিছু প্রসঙ্গকে কেন্দ্র করে তো জানতে হয়, লিখতে হয়, কবিতা বানাতে হবে, সৃষ্টি করতে হবে। আমাদের অভিজিৎ যে তথ্যটি, ফার্স্ট ক্লাস পাস, এই তথ্যটি নিয়ে ধোঁয়াশা রয়েছে, কিন্তু উজ্জ্বল নক্ষত্র তিনি ছিলেন। শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজের অন্যতম সেরা ছাত্র, কেউ কেউ বলেছেন শ্রেষ্ঠ ছাত্র। শক্তি চট্টোপাধ্যায় তাকে নিয়ে ভূয়সী প্রশংসা করেছেন। আমাদের চলচ্চিত্রকার ঋত্বিক ঘটক বিনয় মজুমদারকে কেন্দ্র করে যে কথাগুলি বলেছেন, তাকে খণ্ডন করবার মতো মানুষ এখনো বাংলা সাহিত্যে, কবিতা সাহিত্যে আসেননি। 5-এর দশকের কবি বিনয় মজুমদার কেন্দ্রিক আলোচনা, তার বিখ্যাত চরণ ভালোবাসা দিতে পারি তোমরা কি গ্রহণে সক্ষম। আসলে ভালোবাসা দেওয়ার জন্য তিনি প্রস্তুত ছিলেন। পৃথিবীকে, আপামর পৃথিবীর মানুষকে ভালোবাসা দেওয়ার জন্য তিনি প্রস্তুত ছিলেন। তার সংশয় ছিল এই ভালোবাসা কি সবাই গ্রহণ করতে পারবে। এবার আমাদের ছাত্রী তানিয়া দে বিনয়ের কবিতা পাঠ করে আমাদের শোনাবে। আমাদের প্রিয় ছাত্রী, বাংলা বিভাগের ছাত্রী তানিয়া দে কবি বিনয় মজুমদারের কবিতা পাঠ করে শোনাবে। তানিয়া। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার, আমি শুরু করছি। কবি বিনয় মজুমদারের 88তম জন্মদিন উপলক্ষে ডক্টর বি.আর. আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্যোগে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত বিদ্যালয়ের অধ্যক্ষ মাননীয় শ্রী চিত্তরঞ্জন দাস মহাশয়কে আমার শ্রদ্ধা ও প্রণাম জানাই। বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মাননীয় শ্রী বাসুদেব মণ্ডল মহাশয়কে আমার শ্রদ্ধা জানাই এবং অনুষ্ঠানে উপস্থিত সকল বিভাগের অধ্যাপক অধ্যাপিকা সবাইকে আমার শ্রদ্ধা ও প্রণাম নিবেদন করি। অনুষ্ঠানে উপস্থিত আমার ছোট ছোট ভাই বোন, সহপাঠী সকলকেই আমার ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা জানাই। আজ আমি কবি বিনয় মজুমদারের অন্যতম একটি কবিতা আমরা দুজনে মিলে কবিতাটি পাঠ করব। আমরা দুজনে মিলে জিতে গেছি বহুদিন হলো,
তোমার গায়ের রং এখনো আগের মতো, তবে তুমি আর হিন্দু নেই, খ্রিস্টান হয়েছো। তুমি আর আমি কিন্তু দুজনেই বুড়ো হয়ে গেছি। আমার মাথার চুল যেরকম ছোট করে ছেটেছি, এখন তোমার মাথার চুলও সেইরূপ ছোট করে ছাটা। ছবিতে দেখেছি আমি, দৈনিক পত্রিকাতেই। যখন দুজনেই যুবতী ও যুবক ছিলাম, তখন কি জানতাম বুড়ো হয়ে যাব? আশা করি বর্তমানে তোমার সন্তান নাতি ইত্যাদি হয়েছে। আমার বাড়ির ঠিকানা আছে তোমার বাড়িতে, তোমার বাড়ির ঠিকানা আছে আমার বাড়িতে। চিঠি লিখবো না, আমরা একত্রেই আছি বইয়ের পাতায়। নমস্কার স্যার। আমরা একত্রে আছি বইয়ের পাতায়। কাকে নিয়ে লেখা? আমার যেমন চুল ছাটা, তোমারও ঠিক তদ্রূপ ভাবে চুল ছাটা, খাটো করে চুল কাটা। গায়ত্রী চক্রবর্তী ছোট করে চুল কাটতেন, অথচ কবিতার মধ্যে রহস্যের অবতারণা রয়েছে, রহস্য রেখেছেন তিনি। হে আলেখ্য অপচয় চিরকাল পৃথিবীতে আছে, এই যে অমেয় জল, মেঘে মেঘে তনুভূত জল, এর কতটুকু আর ফসলের দেহে আসে বড়। ফসল সৃষ্টি করার জন্য যে জল, অপরিমেয় জল, সব জল কিন্তু ফসলের জন্য কাজে লাগে না, জল অপচয় হয়। গায়ত্রী চক্রবর্তীকে নিয়ে ভেবেছেন, সান্নিধ্যে যাননি, লিখেছেন। অপচয় হয়েছে মানুষের ভাবনা। এই যে অমেয় জল, মেঘে মেঘে তনুভূত জল, এর কতটুকু আর ফসলের দেহে লাগে বলো? ফসলের দেহে আসে না, ফসলের দেহে লাগে না সব জলটুকু। সব ভাবনা জীবনে কাজে লাগে না, সব কল্পনা বাস্তবায়িত হয় না, কিছু তো অপচয় হয়নি। আমাদের তানিয়া দে কবি বিনয় মজুমদারের কবিতা শোনালো, তাকে অনুষ্ঠানের পক্ষ থেকে, কলেজের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। এবার আমাদের মাননীয়া রুচিনা ব্যানার্জি, উপ-অধ্যক্ষা রুচিনা ব্যানার্জি মহাশয়া তার অভিব্যক্তি ব্যক্ত করবেন। থ্যাংক ইউ বাসুদেব দা। আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। বাসুদেব দা আমাকে, হ্যাঁ বলুন। দেখতে চাই। না না, দেখানো যাবে না, টেকনিক্যাল প্রবলেম আছে, শুধু শুনতে হবে। আচ্ছা, হ্যাঁ, অনেক ধন্যবাদ বাসুদেব দাকে। আমার এখানে বিশেষ কিছু বলার নেই, তার কারণ আমার জ্ঞান এতটাই অল্প যে অল্প জ্ঞান নিয়ে বাংলা বিভাগ এবং গুণীজনদের মধ্যে বলাটা ধৃষ্টতা। যাই হোক, প্রথমেই সকলকে শ্রদ্ধা জানাচ্ছি যারা আমার কলিগরা আছেন বাংলা বিভাগের এবং অন্যান্য বিভাগের। বাংলা বিভাগীয় প্রধানকে অনেক সাধুবাদ। আমাদের স্যার কি এখনো আছেন নাকি কাজের কারণে বেরিয়ে যেতে হয়েছে ওনাকে, জানি না, তবে আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো প্রথমেই স্যারকে, কারণ স্যার এতটাই ব্যস্ত, তার উপরে আজকেও আমি স্যারকে মানে অনেকটা সময় স্যারের নিয়ে নিয়েছিলাম, আমার একটা ডিপার্টমেন্টাল মিটিং ছিল, তো সেই কারণে প্রথমেই স্যারকে আমি অনেক অনেক শ্রদ্ধা জানাচ্ছি এবং আমার সকল কলিগদের আন্তরিক শুভেচ্ছা, বাংলা বিভাগকে অনেক শুভেচ্ছা এবং আমার সকল ছাত্রছাত্রীদেরকে অনেক ভালোবাসা, স্নেহ। বিনয় মজুমদার সম্পর্কে যেটা বললাম যে আমার বলাটা ধৃষ্টতা হবে, কারণ আমার জ্ঞান খুবই অল্প, তবে আমি এইটুকু বলবো যে যতটুকু ওনার ব্যাপারে আমি জানতে পেরেছি বা জেনেছি বা জানি, সেটা আমি জানি হচ্ছে আমাদের অতি প্রিয় দাদা বাসুদেব দার কাছ থেকে। তার কারণ বাসুদেব দার আমি যখন আমরা কলেজ প্রথম জয়েন করি, তখন আমরা একসাথে ট্রেনে এবং বাসে যাওয়া আসা করতাম। তখন বাসুদেব দার সাথে আমার নানান ধরনের এইসব সাহিত্য সংক্রান্ত আলোচনা হতো এবং বাসুদেব দা তোমরা সবাই জানো, ছাত্রছাত্রীদের বলছি, ওনার মানে বলার ক্ষমতাটা এতটাই সুন্দর যে খুব ভালো লাগতো ওনার কথাগুলো শুনতে। তখন বাসুদেব দাই আমাকে বিনয় মজুমদারের ব্যাপারে অনেক কথা বলেছিলেন। বাসুদেব দা তখন ওনার সাথে যখন দেখা করতে যেতেন,
এই অভিজ্ঞতাগুলো বলতেন এবং আমি ভীষণ মানে উৎসাহ নিয়ে শুনতাম, কারণ খুব ভাল লাগতো শুনতে। তারপরে বাসুদেব দা আমাকে বিনয় মজুমদারের ফিরে এসো চাকার কথা খুব বলতেন। হ্যাঁ, এবং সেটাও তখন ওই বাসুদেব দার কাছেই কিন্তু আমার বিনয় মজুমদারের সাথে পরিচয়। এবং উনি আমাকে বলতেন, এই দেখুন এইখানে এই গোবরডাঙ্গায় এইখানে আমি আসি, বিনয় মজুমদারের সাথে আমার এই এই বিষয় নিয়ে আলোচনা হয়, এই এই কবিতা, এগুলো সমস্ত কিছু কিন্তু আমি বাসুদেব দার কাছ থেকেই জানতে পেরেছি। কাজেই ওই যে ছাত্রছাত্রীদেরকে বলছি, সবাই কিন্তু তোমাদের টিচার, মনে রেখো। আজকে বাসুদেব দা আমার কলিগ, বাসুদেব দার কাছ থেকেও কিন্তু আমি নিত্য নতুন অনেক কিছু আমি শিখতে থাকি। দেখো কিভাবে সেই শেখাটা আজকে কাজে লেগে গেল, না হলে তো হয়তো আমি আরো কিছুই বলতে পারতাম না, কিন্তু অন্তত একটা বইয়ের নাম বলতে পারলাম। তো যাই হোক, তবে বিনয় মজুমদার এটা যার মানে উদ্দেশ্যে বা যাকে কেন্দ্র করে লিখেছিলেন, ওনার সাথে আমার খুব ভালো একটা যোগাযোগ আছে, ইন দ্য সেন্স যে সেই গায়ত্রী চক্রবর্তী স্পিভাকের অনেক লেখা আমি পড়েছি এবং আমাদের আইকিউএসির ম্যাডাম মাতা মল্লিকও পড়েছেন, এবং সাংঘাতিক কঠিন লেখা, কিছুই বুঝতে পারি না, প্রচন্ড কঠিন। কাজেই সেই এইটুকুই যোগাযোগ এবং জ্ঞান আমার আছে। তবে এই বাংলা বিভাগকে আমি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাবো যে আমাদেরকে জানানো হচ্ছে, আমাদের যাদের জ্ঞান অতি অল্প, আমাদেরকে জানানো হচ্ছে এই সব বড় বড় জ্ঞানী গুণী মানুষদের ব্যাপারে এই সব অনুষ্ঠানের মাধ্যমে। তার জন্য আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি বাংলা বিভাগকে, বাংলা বিভাগের প্রত্যেককে। এবং ছাত্রছাত্রীরাও এত সুন্দর বলছো, গান উপস্থাপনা যা করছো তোমরা খুবই সুন্দর। শেখার অনেক কিছু আছে, শেখার কোনো শেষ নেই, আজও শিখে যাচ্ছি, সারা জীবন আমরা শিখে যাব। এই মানসিকতাটা রেখে তোমরা বাংলা বিভাগের যারা আছো ছাত্রছাত্রীরা খুব মনোযোগ সহকারে তোমরা তোমাদের স্যার ম্যাডামদের এই সব অনুষ্ঠানগুলো উপভোগ করো। খুব আনন্দের একটা অনুষ্ঠান, খুব ভাল লাগছে শুনতে। কিন্তু আনফর্চুনেটলি আমারও এখন কিছু গুরুত্বপূর্ণ কাজ এবং একটা ছোট্ট একটা ক্লাসও আছে, যেই কারণে আমি বাসুদেব দার অনুমতি নিয়ে, স্যারের অনুমতি নিয়ে আমি একটু বেরিয়ে যাব এখান থেকে। তবে অনেক শুভেচ্ছা জানিয়ে গেলাম, খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছে এবং হবে, এবং অনেক শুভেচ্ছা, এইটুকুই বলবো। বাসুদেব দা, থ্যাংক ইউ। ধন্যবাদ আমাদের প্রিয় ম্যাডাম, ভাইস প্রিন্সিপাল ম্যাডাম রুটিনা ব্যানার্জি মহাশয়া। তাকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শ্রদ্ধা, ভালোবাসা জানাই। তার জরুরি প্রয়োজনে তিনি বেরিয়ে যাচ্ছেন, তিনি আমাদের সাথে থাকছেন মানসিকভাবে। আবারও তাকে আন্তরিক অভিনন্দন জানাই, শ্রদ্ধা জানাই। বিনয়কে বলতে গিয়ে, কবি বিনয় মজুমদারকে আবিষ্কার করতে গিয়ে, কবি বিনয় মজুমদারকে উপস্থাপন করতে গিয়ে কলকাতার তাবড় তাবড় সভাগৃহে বিনয় মজুমদারের সাথে যারা সরাসরি ওঠা বসা করেছেন, সাক্ষাৎ করেছেন, যে সমস্ত গুণী মানুষেরা, কবি শক্তি চট্টোপাধ্যায় তাকে নিয়ে যে কথাগুলি জানিয়েছেন, মলয় রায়চৌধুরী আঙ্গি আন্দোলনের হোতা, তিনি যে প্রসঙ্গগুলো এখনো নিয়মিত বলে যাচ্ছেন, সুনীল গঙ্গোপাধ্যায়, জয় গোস্বামী, যারা এখন জীবিত রয়েছেন, কেউ কেউ গত হয়ে গেছেন, সুনীলবাবু তো চলে গেছেন, আমাদের শঙ্খ ঘোষ, পাশের দশকের কবি যারা, তারা বিনয় মজুমদারকে নিয়ে অসংখ্য অসংখ্য ভালোবাসার কথা শুধু জানাননি, বাংলা কবিতার ক্ষেত্রে জীবনানন্দ পরবর্তী কাব্যের অঙ্গনে বিনয় এক অমর নক্ষত্র। কেন, কোন কারণে, বিনয়ের ভাবনা দর্শন কেমন, বিনয়ের ভাবনা দর্শন বা ভাবনার প্রকরণ কোন জাতীয়, তিনি জেগে থাকার কথা, লেগে থাকার কথা এবং যোগে থাকার কথা, জেগে থাকা, লেগে থাকা এবং যোগে থাকা, এই মতকে পছন্দ করতেন।
এই ভাবনাকে লালন করতেন কবিতা লেখার ক্ষেত্রে। একটি কবিতার লাইন না শোনালে হচ্ছে না। বর্ণলেপনগুলি কাছে গেলে অর্থহীন, অতি স্থূল বলে মনে হয়। বর্ণলেপনগুলি কাছে গেলে অর্থহীন, অতি স্থূল বলে মনে হয়। অথচ আলেখ্য শ্রেণী কিছুটা দূরত্ব হেতু মনোলোভা হয়ে ফুটে ওঠে। যে কোনো মাটির দেওয়াল, সেখানে যে ছোট্ট ছোট্ট ফাটল তৈরি হয়, সেই ফাটলের কাছে গেলে বা একটু দূর থেকে দেখলে সেখানে অসংখ্য চিত্র রাজি। আলেখ্য, বিনয় মজুমদার আলেখ্য শব্দটি খুব প্রয়োগ করেছেন। অনেক কবিতার মধ্যে তার আলেখ্য শব্দটি প্রয়োগ করা রয়েছে। আলেখ্য হলো চিত্রকলা। 14ই অক্টোবর 1960 এই কবিতাটির সপ্তম এবং অষ্টম লাইনটি আমি শুনিয়েছি। 14ই অক্টোবর 1960 এই যে ভাবনাটা তিনি প্রকৃত করে দিচ্ছেন কবিতার প্রেক্ষণিপটে, কবিতার প্রেক্ষাপটে, কবিতার গঠন পটে। আসলে আমরা দূর থেকে অনেক কিছু দেখতে পাই না, আবার এমন অনেক কিছু আছে কাছে গেলেও দেখা যায় না। চোখের খুব কাছে যদি কিছু নেওয়া হয় তাহলে কিন্তু আমরা ভালোভাবে কিছু দেখতে পাই না। খুব কাছে আনলে কিছু আমরা দেখতে পাই না। একটা নির্দিষ্ট দূরত্বে গেলে তবেই আলেখ্য শ্রেণী, চিত্র শ্রেণী সুন্দর প্রতিভাত হয়। আমি একে একে কথা বলবো এবং আমাদের অনুষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যাব। আমি আজকে আলোচনার ক্ষেত্রপট ছাত্রছাত্রীদের জন্য রেখেছি, সেই সঙ্গে আমি গুটি কয়েক কথা অনুষ্ঠান পরিচালনা করতে করতে বলে যাব। এবার আলোচনায় অংশগ্রহণ করবে বাংলা বিভাগের ছাত্রী আমাদের প্রিয় সুমনা বিশ্বাস। সুমনা। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ডক্টর বি আর আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ের মাননীয় অধ্যক্ষ মহাশয়কে জানাই আমার বিনম্র শ্রদ্ধা এবং বাংলা বিভাগের বিভাগীয় প্রধান বাসুদেব মণ্ডল মহাশয় সহ অন্যান্য অধ্যাপক ও অধ্যাপিকা মণ্ডলীকে জানাই আমার প্রণাম। এছাড়া আমার বয়স জ্যেষ্ঠ দাদা দিদি ও ভাই বোনকে জানাই আমার ভালোবাসা। আজ বিনয় মজুমদারের জন্মদিন উপলক্ষে আমি কিছু বলতে চাই। কবি বিনয় মজুমদার মায়ানমারের মিকটিলা জেলার টোডো নামক শহরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম বিপিন বিহারী মজুমদার এবং মায়ের নাম বিনোদিনী। তারা ছিলেন 6 ভাই বোন এবং তিনি ছিলেন সবার ছোট। তার ডাকনাম ছিল মন্টু। তিনি একজন বিশিষ্ট ভারতীয় বাঙালি কবি ও ইঞ্জিনিয়ার ছিলেন। ফিরে এসো চাকা ছিল তার অতি জনপ্রিয় কাব্যগ্রন্থ। শিক্ষা জীবন। 1942 সালে তাকে বাংলাদেশের একটি স্কুলে ভর্তি করা হয়। 1944 সালে তিনি প্রথম বিভাগে ছাত্র বৃত্তি পরীক্ষায় পাশ করেন। 1946 সালে তাকে বৌলতলী উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণীতে ভর্তি করা হয়। 1948 সালে দেশ ভাগের সময় তারা সপরিবারে ভারতে অবস্থিত কলকাতা শহরে চলে আসেন। এখানে 1949 সালের জানুয়ারি মাসে তাকে ক্রিকরোতে অবস্থিত মেট্রোপলিটন ইনস্টিটিউট নবম শ্রেণীতে ভর্তি করা হয়। প্রথম বিভাগে উত্তীর্ণ হবার পরে 1951 সালে আইএসসি পড়ার জন্য প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। এরপর 1957 সালে শিবপুর বিই কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেন। 1958 সালের জানুয়ারি মাসে অর্থাৎ ছাত্র জীবন সমাপ্ত হবার কয়েক মাস পরই এনবিএ থেকে প্রকাশিত হয় অতীতের পৃথিবী নামক একটি অনুবাদ গ্রন্থ। ওই বছরে গ্রন্থ জগৎ থেকে বের হয় তার প্রথম কাব্যগ্রন্থ নক্ষত্রের আলোয়। 1953 থেকে 57 সাল পর্যন্ত রুশ ভাষার শিক্ষা গ্রহণ করে কিছু রুশ সাহিত্য বাংলা ভাষায় অনুবাদ করেন। কর্মজীবন। ইঞ্জিনিয়ারিং পাশের পর চাকরি করেছেন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হাইজিন অ্যান্ড পাবলিক হেলথ, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, ত্রিপুরা গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে। কবি জীবন।
বোলতলি হাই ইংলিশ স্কুলের ম্যাগাজিনে প্রথম বিনয় মজুমদারের লেখা কবিতাটি প্রকাশিত হয়। ত্রিপুরা গভর্নমেন্ট কলেজে অল্প কিছুদিন শিক্ষকতা করার পর স্থির করেন শুধুই কবিতা লিখবেন। এই সময় তিনি দুর্গাপুর স্টিল প্লান্টেও কিছুদিন কাজ করেন। তখন থেকেই মানসিক অসুস্থতার লক্ষণ দেখা যায়। 1966 সালে লিখতে শুরু করেন আগ্রানের অনুভূতিমালা। 20টির কাছাকাছি কাব্যগ্রন্থ লিখেছিলেন, যার মধ্যে ফিরে এসো, চাকা সব থেকে খ্যাতি অর্জন করেছে। এছাড়াও নক্ষত্রের আলোয়, গায়ত্রীকে, ঈশ্বরীর, বাল্মীকির কবিতা, আমাদের বাগানে, আমি এই সভায়, এক পংক্তির কবিতা, আমাকেও মনে রেখো ইত্যাদি রচনা করেছিলেন। রহস্যময়তা ও প্রতীকের সন্ধান, জড় ও প্রাণের সম্পর্কে ব্যাখ্যা ছিল তার কবিতার মধ্যে। 1962 থেকে 63 সালে বিনয় মজুমদার হাংরি আন্দোলনে যোগ দেন এবং তার কয়েকটি কবিতা হাংরি বুলেটিনে প্রকাশিত হয়। পরবর্তীকালে অর্থাৎ 1963 সালের শেষ দিকে তিনি শক্তি চট্টোপাধ্যায় এবং সন্দীপন চট্টোপাধ্যায়ের কার্যকলাপে বিরক্ত হয়ে তাদের বিরুদ্ধে একটি হাংরি বুলেটিন প্রকাশ করে কলকাতা কফি হাউসে বিলি করার পর হাংরি আন্দোলন ত্যাগ করেন। বিনয় মজুমদারের কিছু কাব্যগ্রন্থ সমূহ হচ্ছে নক্ষত্রের আলোয়, গায়ত্রীকে, ফিরে এসো চাকা, ঈশ্বরীর, আগ্রানের অনুভূতিমালা, বাল্মীকির কবিতা, শ্রেষ্ঠ কবিতা, আমাদের বাগানে, আমি এই সভায়, এক পংক্তির কবিতা, আমাদের মনে রেখো, দুপুরে রচিত কবিতা, নির্মাণের খসড়া প্রভৃতি উল্লেখযোগ্য। পুরস্কার: তার মৃত্যুর কয়েক বছর আগে তাকে দুটি বড় পুরস্কার দেওয়া হয়, রবীন্দ্র পুরস্কার এবং সাহিত্য একাডেমি পুরস্কার। তার সাহিত্য একাডেমি পুরস্কারের পদক তার বাসভবনের পাশে বিনয় মজুমদার স্মৃতিরক্ষা কমিটি গ্রন্থাগারে রাখা ছিল। সেখান থেকে 2019 সালের ডিসেম্বর মাসে চুরি হয়ে যায় পদকটি। এখনো এটির খোঁজ পাওয়া যায়নি। মৃত্যু: কবিতার জগতে তার সক্রিয়তা এবং বিজ্ঞানে বিশেষত গণিতে প্রগাঢ় আগ্রহ নিয়ে প্রথম থেকে প্রথা ভেঙে এগোচ্ছিলেন তিনি। ফলে সমকালীন কাব্যজগৎ হতে পৃথক জায়গায় ছিলেন। এর সাথে তার নিজের কিছুটা অসুস্থতা, কিছুটা সচেতন বিচ্ছিন্নতা তাকে কষ্ট দিয়েছে। ফলে দীর্ঘ সময় ঠাকুরনগরে নিজের বাড়িতে একা থাকতেন। 1987 সাল নাগাদ বিনয় মানসিক ব্যাধির কারণে দীর্ঘদিন কলকাতা মেডিকেল কলেজে চিকিৎসাধীন ছিলেন। শেষে তিনি দীর্ঘ রোগে ভুগে 2006 সালে 11 ডিসেম্বর মৃত্যুবরণ করেন। স্যার নমস্কার। ধন্যবাদ সুমনা বিশ্বাসকে। তার আন্তরিক আগ্রহ বিনয় মজুমদারের প্রতি, তার কবিতার প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধাবোধ। কবি বিনয় মজুমদারের জীবনের তথ্য, কবি বিনয় মজুমদারের কাব্য তথ্য সুমনা বিশ্বাস উপস্থাপন করেছে। এখানে আমি একটি সংযোজন করতে চাই, সংশোধন করতে চাই। সুমনা আলোচনা করতে গিয়ে কবি বিনয় মজুমদারকে বলেছে যে 6 ভাই বোনের মধ্যে কবি বিনয় মজুমদার ছোট সন্তান, সব থেকে ছোট, কনিষ্ঠ। সুমনার দোষ কোথায়? সুমনার কোনো দোষ নেই। আমাদের পশ্চিমবঙ্গ তথা পূর্ববঙ্গ অর্থাৎ বাংলা ভাষাভাষী মানুষদের মধ্যে কবি বিনয় মজুমদারকে কেন্দ্র করে কবিতা প্রেমী মানুষদের উৎসাহের অন্ত নেই। কিন্তু এমন এমন কিছু তথ্য উপস্থাপন করেছেন যে তথ্য বিভ্রান্তির জন্য পরবর্তী প্রজন্মের ছেলে মেয়েদের অনেক ক্ষতি হবে। তারা ভুল তথ্যটি জানবে। আমি সংশোধন করে দিতে চাই, কবি বিনয় মজুমদার কনিষ্ঠ সন্তান ছিলেন না। যে সমস্ত গবেষক তাদের গবেষণা কর্ম করেছেন বিনয়কে কেন্দ্র করে, বিনয় মজুমদারকে কেন্দ্র করে, কবি বিনয় মজুমদারকে কেন্দ্র করে, তাদের দুজনের গ্রন্থতে আমি পেয়েছি এই তথ্যটি। এমনকি উইকিপিডিয়াতে এই তথ্যটি রয়েছে।
কথা হলো বিনয় মজুমদার কত নম্বরের সন্তান, অর্থাৎ কততম সন্তান ছিলেন 6 ভাই বোনের মধ্যে। বিনয় তৃতীয় সন্তান এবং তার প্রমাণ, লিখিত প্রমাণ আমার কাছে আছে। লিখিত প্রমাণ কিভাবে আছে? বিনয় মজুমদারের মামা বাড়িতে, মামাতো ভাইয়ের বাড়িতে এখনো আমার নিয়মিত যোগাযোগ আছে। আমি একটু জানাই, বিনয় মজুমদাররা 6 ভাই বোন। অনিল মজুমদার, সুনীল মজুমদার, বিনয় মজুমদার, অর্থাৎ বিনয় মজুমদার তৃতীয় সন্তান। এই 3 ভাই। তারপর রেণু মজুমদার, শৈলবালা মজুমদার, চারুবালা মজুমদার। ছাত্রছাত্রীরা তোমরা আবারও শুনে নাও, বিনয় মজুমদাররা 6 ভাই বোন। অনিল মজুমদার, সুনীল মজুমদার, বিনয় মজুমদার, রেণুবালা মজুমদার, শৈলবালা মজুমদার এবং চারুবালা মজুমদার, এই 6 ভাই বোন। তার মামাতো ভাই নিহার কান্তি রায়, তার সাথে আমার সাক্ষাৎ হয়েছে কয়েকবার, ফোনে অনেকবার কথা হয়েছে, সরাসরি তার বাড়িতে গেছি বিনয় মজুমদারের বাড়ির কিছু তথ্য উদ্ধার করবার জন্য, বিনয় মজুমদারের সঠিক তথ্যকে উদ্ঘাটন করবার জন্য আমি সেই মামা বাড়িতে গিয়ে কিছু লেখা নিয়ে এসেছি, যে লেখাটি নিহার বাবু আমাকে দিয়েছেন এই তথ্যকে কেন্দ্র করে। তোমরা যথাসময়ে আমার বিভিন্ন রকমের প্রবন্ধ, বিশেষ করে কবিতা ও শিল্পকলা কেন্দ্রিক, সেখানে আমি বিনয় কেন্দ্রিক আরেকটি বড় কাজ করতে চলেছি, যে কাজটি খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে। তার মধ্যে আমি বিনয়ের এই তথ্য ভ্রান্তির কথা, বিনয় কেন্দ্রিক যে তথ্য ভুল রয়েছে, সেই ভুলগুলোকে আমি সংশোধন করবার চেষ্টা করব পরবর্তী প্রজন্মের ছেলে মেয়েদের কথা ভেবে। আরেকটি কথা, যে বিনয় মজুমদারের কাব্যকে কেন্দ্র করে অনেক কথা বলা হয়ে থাকে। ফিরে এসো চাকা, গায়ত্রীকে, ঈশ্বরীর, অধিকন্ত, অঘ্রাণের অনুভূতিমালা। আসলে বিনয় মজুমদার যেভাবে কবিতা নিয়ে কাটাছেঁড়া করেছেন প্রথম থেকেই, ফিরে এসো চাকা, গায়ত্রীকে, ঈশ্বরী, আমার ঈশ্বরীকে, এই সব কাব্যগ্রন্থের মধ্যেই মূল কাব্যগ্রন্থ ফিরে এসো চাকার কবিতা এবং কখনো কখনো সংযোজন, বিয়োজন, এই যে কাব্যগ্রন্থগুলোর নাম বললাম, বারবার একই জিনিস নিয়ে তিনি কাজ করেছেন। তার কারণ তিনি কবিতার এমনই একজন স্রষ্টা পুরুষ ছিলেন, কবিতার এমনই একজন নিবিষ্ট মানুষ ছিলেন, যে সাধারণভাবে শেষ করে দিতে তিনি চাননি, সাধারণভাবে সৃষ্টি করতে তিনি চাননি। তাই ফিরে এসো চাকাকে নিয়ে, ফিরে এসো চাকা যখন 62-তে প্রকাশ পায়, গায়ত্রীতে প্রকাশ পেয়েছিল 61। গায়ত্রীতে কবিতা, সেখান থেকে কিছু নেওয়া হয়েছে, সেখান থেকে কিছু বাদ দেওয়া হয়েছে, পরবর্তীতে 62-তে ফিরে এসো চাকা। ঈশ্বরীকে, আমার ঈশ্বরী, এই যে কাব্যগ্রন্থ 65 বা 62-63 সময়ে যে কাজগুলো তিনি বারবার করছেন, যেন ফিরে এসো চাকাকে যথাযথভাবে উপস্থাপন করবার জন্য তিনি এই কাজগুলো করে যাচ্ছেন। আমি ছাত্রছাত্রীদের একটু সচেতন থাকতে বলবো, তথ্যের বিভ্রান্তি যেন না হয়, কাব্যগ্রন্থের নামগুলো যেন সঠিকভাবে প্রয়োগ করো তোমরা। একা একা কথা বলি 2006-এ প্রকাশ পাবে যখন, তার আগে বিনয় মজুমদারের সাথে আমার যোগাযোগটা একটু বেশি পরিমাণে, অর্থাৎ বেশি যাতায়াত করছি। আমি 2006-এ কলেজে জয়েন করেছিলাম। 2006-এর ডিসেম্বরে বিনয় মজুমদার গত হলেন। তার আগে এত পরিমাণে বেশি ওঠা বসা করেছি, তার থেকে আমি একটি কথা ছাত্রছাত্রীদের জন্য শোনাতে চাইছি, গবেষকদেরও কাজে লাগবে কথাগুলো। বিনয় একটি কথা সবসময় বলতেন, ছেলে খেলা করার বিষয় কবিতা নয়। কবিতা লেখা, কবিতা বোঝা, কবিতাকে অনুধাবন করা সাধারণ মানুষের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। একা একা কথা বলি কাব্যগ্রন্থের প্রচ্ছদ আমি নির্মাণ করেছিলাম, আমি সৃষ্টি করেছিলাম। বিনয় মজুমদারের আমি গণিতের শূন্য গ্রন্থের প্রচ্ছদ আমার পড়া, আমার সৌভাগ্য হয়েছে। যদিও আমি গণিতের শূন্য যখন প্রথম প্রকাশিত হয় দৌড় প্রকাশনা থেকে, তখন আমার প্রচ্ছদ প্রকাশিত হয়নি। দ্বিতীয় সংস্করণ, নতুন সংস্করণ যখন হয়, তখন আমার প্রচ্ছদ সেখানে ব্যবহার করা হয়েছে, আমার উন্নত প্রচ্ছদ। ছাত্রছাত্রীদের আমি অত্যন্ত বিনয়ের সাথে জানাচ্ছি,
তোমরা যে কোনো কবি, যে কোনো সাহিত্যিকে তথ্যগুলো, ডেটাগুলো যথাযথভাবে প্রয়োগ করবে। আমাদের আইকিউএসির কোঅর্ডিনেটর ডক্টর আতা মল্লিক আমাদের মাঝে আছেন। আতা ম্যাডাম আছেন তো? আতা ম্যাম, হ্যাঁ, গুড ইভিনিং এভরিওয়ান। আছি। থ্যাংক ইউ। আমি যে বিষয়টি বলতে চাইছিলাম, তথ্যের বিভ্রান্তি ঘটলে ইতিহাস অন্ধ হয়ে যায়, তথ্যের হ্যাঁ, হ্যাঁ, বিভ্রান্তি একদম একদম। ঘটলে সমাজ অধোগতির দিকে যায়। এবার আমাদের শ্রদ্ধেয়া ম্যাডাম ডক্টর আতা মল্লিক, আইকিউএসি কোঅর্ডিনেটর, তিনি তার অভিমত অতি সংক্ষিপ্তভাবে একটু বলবেন। ডক্টর আতা মল্লিক। ধন্যবাদ বাংলা বিভাগের প্রধান ডক্টর বাসুদেব মণ্ডলকে। হ্যাঁ, সরি, আপনি কাজ করছেন। হ্যাঁ, উপস্থিত অধ্যক্ষ মহাশয় সহ অধ্যক্ষা মহাশয়া, আর উপস্থিত সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং প্রাণপ্রিয় ছাত্রছাত্রী, সকলকে শুভ সন্ধ্যা। এবং আজকের দিনের যে অনুষ্ঠান বাংলা বিভাগ আয়োজন করেছে, তার জন্যে বাংলা বিভাগকে অশেষ ধন্যবাদ। কারণ আইকিউএসি কোঅর্ডিনেটর হিসেবেই বলছি যে এই যে বিশেষ বিশেষ দিনগুলি পালন করা, এইটা হয়তো ন্যাক দেখবে বলে আমরা ভাবছি, কিন্তু আসলে তা নয়। বিশেষ বিশেষ দিন, কবির জন্মদিন, কোনো কবির মৃত্যুদিন, কোনো বিশেষ বার্ষিকী উদযাপন করা, এই যে অবজারভেশন ডে, এইগুলোকে পালন করা, এগুলোর মধ্য দিয়ে আসলে আমরা আমাদের কালচারকে বা আমাদের সংস্কৃতিকে আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিয়ে থাকি। বাংলা বিভাগ সততই এই কাজটা করে এবং আমি বাংলা বিভাগের প্রত্যেক শিক্ষক শিক্ষিকাকে অভিনন্দন জানাচ্ছি যে তারা নিয়মিত এই অনুষ্ঠানগুলি পালন করে থাকেন। এর আগে আমি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি অনুষ্ঠানে, একটি অবজারভেশন ডেতে অংশগ্রহণ করেছিলাম। আমার ভীষণ, বিভূতিভূষণের একটি অনুষ্ঠানে আমি ছিলাম, তো আমার ভীষণ ভালো লাগে। এখন ব্যাপার হচ্ছে কি, যে আমি যে এই একটা এমন একটা পরিবেশে বড় হয়েছি, একটা অবাঙালি পরিবেশে, যার জন্যে হয়তো শরৎচন্দ্র, বিভূতিভূষণ, রবীন্দ্রনাথ, নজরুল, এইগুলি নামের সঙ্গে আমি এই যেহেতু তারা বিরাট একটা বিরাট মাপের পৃথিবীব্যাপী ইন্টারন্যাশনালি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কবি লেখক, তাদের নামের সঙ্গে আমি পরিচিত, কিন্তু বিনয় মজুমদারের মতো যে আধুনিক কবি, সেই আধুনিক কবিতা, কাব্য, এইগুলির সঙ্গে আমি খুব একটা পরিচিত নই। তাই লেখকের কাজ, লেখকের কর্মপদ্ধতি, এইগুলি নিয়ে আমার বিশেষ বলার কিছু নেই। তবে ওই যে বললাম যে আমরা এই ধরনের দিনগুলি উদযাপনের মধ্যে দিয়ে আমাদের ছাত্রছাত্রীদেরকে আমাদের সংস্কৃতিগুলি ছড়িয়ে দিই। আমাদের শুধুমাত্র আগের যারা দিকপাল ব্যক্তিত্ব ছিলেন, শুধু সারা জীবন তাদেরই চর্চা না করেও এই যে আধুনিক কবিতা, কাব্য, আধুনিক লেখক লেখিকা তাদের যে বিশেষ দিনগুলিকে উদযাপন করার মধ্য দিয়ে আমরা ছাত্রছাত্রীদেরকে আমরা আমাদের সংস্কৃতিকে ছড়িয়ে দিচ্ছি। তো ছাত্রছাত্রীরা, স্যার একটা কথা বললেন যে ইতিহাসের বিভ্রান্তি, আসলে কি এই জিনিসটা আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি। ছাত্রছাত্রীদেরকে আমরা যখনই কিছু লিখতে বলি, তারা চট করে উইকিপিডিয়া দেখে বা তার হাতের কাছে যে বইটি আছে সেটা দেখে, সেইটা যেহেতু ইন্টারনেটে পাওয়া যাচ্ছে, তার সত্যতা যাচাই না করেই একটি তথ্য উপস্থাপন করে। আসলে এটাই তো ছাত্রসুলভ আচরণ। বিশেষ গবেষণা, তাকে প্রশ্ন করা, তথ্যকে প্রশ্ন করা,
এইগুলো শিক্ষকদের কাজ এবং গবেষকদের কাজ। মানে শিক্ষকরাও গবেষকই হলো, কিন্তু ছাত্রছাত্রীরা, বিশেষত গ্র্যাজুয়েশন স্তরে যে ছাত্রছাত্রী, তাদের এই পরিপক্কতা এখনো আসেনি। এবং মজার কথা হচ্ছে, আমার মতো যে মানুষ, যিনি শিক্ষিকা, যিনি ওই যে বললাম যে আধুনিক কাব্য সম্ভারের বা কবিতা সম্ভারের কিছুই আমার খুব একটা জানা নেই, কারণ এক তো আমি আমার সেই রকম ব্যাকগ্রাউন্ডটাও নেই, আর ইতিহাস পড়াতে যখন মনোনিবেশ করেছি, কি জানি ইতিহাস ছাড়া আমি আর কিছুই দেখতে সুযোগ পাইনি। মানে এত বড় আমার সাবজেক্ট, এত তার ভাস্ট টপিক, আমি ইতিহাসের বাইরে আর কোনোদিন মাথা তুলে তাকাতেই পারিনি। তাই রবীন্দ্রনাথ পড়েছি, কারণ ওদের তো হিস্ট্রিতে ওনাদের পড়ে থাকি, ইতিহাসেও ওনাদের পড়ানো হয়। তো এই আধুনিক এটা সম্পর্কে আমার আইডিয়া নেই। এবং মজার কথা দেখবেন যে আমি কিন্তু ওই ছাত্রীর ওই ভুল তথ্যটিকেই সঠিক বলে মনে করেছিলাম। এবং ধন্যবাদ আমাদের বাংলা বিভাগের প্রধানকে, যে যিনি আমাদের এই ভুলটা ভাঙিয়ে দিলেন। এবং যে ছাত্রী ভুল করেছো তাকে আমার অনুরোধ, তোমার ভুল করাটা ভুল নয়, ভুল তোমার হতেই পারে, তবেই তুমি ছাত্রছাত্রীর দলে পড়ছো, কিন্তু যখনই কোনো তথ্য লিখবে তখন স্যার ম্যাডামদের একটু দেখিয়ে নেবে যে দেখুন তো। কারণ আমি যে এতক্ষণ পর্যন্ত যে কথা শুনছিলাম প্রত্যেকের আলোচনায় এবং তোমাদের বাংলা বিভাগের প্রধানের কথায়, আমার যেটা মনে হলো, ওনার সঙ্গে তো কবি বিনয় মজুমদারের আত্মিক সম্পর্ক ছিল, ওনার সঙ্গে তো ভীষণ একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল ওনার। কিন্তু ওনার থেকে একটু তোমরা তথ্যগুলো মানে একটু জেনে নিয়ে, যে দেখুন স্যার আমি এইটি বলতে চাই, তখনই উনি কারেকশন করে দিতেন। এই তোমাদের পক্ষে তো একেবারে এখন লাইব্রেরি ওয়ার্ক করা সম্ভব নয়, কিন্তু যারা চলমান লাইব্রেরি, এই শিক্ষক শিক্ষিকারা, তাদের কাছ থেকে আমরা কিন্তু তথ্যগুলো কনফার্ম করে নিতে পারি। যাই হোক, আমি বাংলা বিভাগের অধ্যক্ষকে, বাংলা বিভাগের প্রধানকে অনুরোধ করব যে এই ছাত্রছাত্রীদের এই ভুল ত্রুটিকে একটু নজরআন্দাজ করা এবং তাদেরকে এই ভুলের মধ্যে দিয়ে তারা শিখলো। কিন্তু বাকি যারা বললে, যেভাবে অনুষ্ঠানটি পরিচালিত হচ্ছে, অত্যন্ত পরিপক্কতার সঙ্গে ছাত্রছাত্রীরা বলছে, খুব ভালো লেগেছে, সবার বক্তব্যই আমার ভালো লেগেছে। সকল ছাত্রছাত্রীকে অসংখ্য ধন্যবাদ, যারা শুনছো মনোযোগ দিয়ে তাদেরকেও ধন্যবাদ, এবং আবারও বাংলা বিভাগকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ এবং শ্রদ্ধা নিবেদন করি ডক্টর আতা মল্লিক মহাশয়কে। চলমান লাইব্রেরি তিনিও। আসলে আমাদের গবেষকরা ভুল করে গেছেন, আমাদের উইকিপিডিয়াতেও ভুল ভ্রান্তি রয়েছে, আতা ম্যাম সেটা বললেন। আমাদের ছাত্রছাত্রীরা আমাকে আলোচনা করার আগে দেখিয়ে নেয়, এবারও অনেকে জমা দিয়েছে, আমি প্রসঙ্গ উল্লেখ করেছি, ত্রুটি রয়েছে যেটা, সেটা আমি অনুষ্ঠানে বলবো। যেহেতু অনুষ্ঠান ছোট অনুষ্ঠান, আমরা অল্প সময় নিয়ে অনুষ্ঠানটা করব, ওই ভ্রান্তিগুলো ধরিয়ে দেব। যেমন এই শেষে আমাদের সুমনা যে আলোচনা করলো, সুমনা বিশ্বাস, আমি ওকে জানিয়েছিলাম যে এর মধ্যে একটি তথ্যের ভুল রয়েছে, যেটা আমাদের বইতে, বাজারের বইতেও ভুল আছে এবং উইকিপিডিয়াতেও ভুল রয়েছে। আতা ম্যামকে আবারও ধন্যবাদ জানাই। আমাদের বিনয়কে নিয়ে কেন আলোচনা? একজন সায়েন্সের মানুষ হয়ে, একজন ইঞ্জিনিয়ার হয়ে, একজন বহু ভাষাবিদ হয়ে তিনি কবিতার প্রতি কেন আকৃষ্ট হলেন, কোন কারণে আকৃষ্ট হয়েছিলেন? কবিতা অনন্ত সম্ভারকে উপস্থাপন করে। আমরা যারা বিনোদন করি, বাংলা ভাষার সাহিত্যকে কেন্দ্র করে যে সমস্ত সিনেমা চলচ্চিত্র হয়েছে, যে সমস্ত উপন্যাস, গল্প ইত্যাদি ইত্যাদি যা কিছু সৃষ্টি হয়েছে, তাকে পড়ে, তাকে পাঠ করে পৃথিবীর সমস্ত বিখ্যাত মানুষেরা, পৃথিবীর সমস্ত বিখ্যাত বৈজ্ঞানিক, দার্শনিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারা জীবনের
আনন্দ উপভোগ করেন সাহিত্য পাঠ করে, তাহলে সাহিত্যের মধ্যে কবিতা এমনই একটি পাঠ, যে পাঠটাকে বিশ্লেষণ করা, কবিতা এমনই একটি অংশ, কবিতা এমনই একটি শাখা, যে শাখার বিস্তৃতি এমন প্রলম্বিত, সেই চর্যাপদ থেকে শুরু করে আজ অব্দি এই প্রলম্বিত শাখাটি এক লহমায় তো অনুধাবন করা সম্ভব নয়। আমরা রবীন্দ্রনাথ পাঠ করে শেষ করে দিই, রবীন্দ্রনাথের পরবর্তী কবি সাহিত্যিকদের পড়ার সময় পাই না, দেখি না। আধুনিক কবিদের কবিতা পড়ার সময় পাইনি, পেয়ে উঠিনি যারা, তাদের কাছে আমাদের আবেদন, আধুনিক পরবর্তী কবিদের অর্থাৎ উত্তর আধুনিক কবিদের কবিতাও পড়া দরকার। তার মধ্যে কি রয়েছে, কি থাকতে পারে। আমি 5-এর দশক কবি শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, শঙ্খ ঘোষ, আলোক রঞ্জন দাশগুপ্ত, অমিতাভ দাশগুপ্ত, উৎপল কুমার বসু, তারাপদ রায় প্রমুখ, আরো অনেকে আছেন। এই 5-এর দশকের কবিদের কবিতা পর্যালোচনায় একটি কথা উঠে আসে কবি বিনয়কে আলোচনা করতে গেলে। কবিতার গঠন শৈলী, বিনয়ের কবিতার যে ধারাভাষ্য, জীবনকেন্দ্রিক ধারাভাষ্য, সেই ধারাভাষ্যকে তিনি যেভাবে উপস্থাপন করেছেন, বলা যেতে পারে বিনয়ের কবিতা ডায়েরি ধর্মী, অর্থাৎ জীবনের প্রত্যেকটা পরত থেকে তিনি প্রসঙ্গকে উপস্থাপন করেছেন, প্রত্যেকটা পরত থেকে তিনি তুলে এনেছেন কবিতার লাইনগুলিকে। পয়ার, গদ্য পয়ারে মূলত তিনি লিখেছেন এবং পয়ারকে নানা রকম ভাবে তিনি চর্চা করেছেন। বাংলা সাহিত্যে পয়ারকে নিয়ে এমন ভাঙাচোরার খেলা, এমন আবিষ্কারের নেশায় মত্ত থাকা কবির সংখ্যা খুবই কম। জীবনানন্দ পরবর্তী, রবীন্দ্র পরবর্তী জীবনানন্দ পরবর্তী বিনয় আমাদের অক্ষত নক্ষত্র। অঘ্রাণের অনুভূতিমালা, অঘ্রাণ অর্থাৎ না ঘ্রাণ, অঘ্রাণ একটি মাস, অঘ্রাণ না ঘ্রাণ, ঘ্রাণ না নেওয়া যে অনুভূতি, সেই অনুভূতির উপস্থাপন তিনি করেছেন কাব্যগ্রন্থ অঘ্রাণের অনুভূতিমালায়। 1974-এ সেই গ্রন্থটি প্রকাশিত হয়েছিল। নক্ষত্রের আলোয় 58-তে প্রকাশ পায়। 58-তে প্রকাশ পাওয়ার পর বিনয়কে আর পিছন ফিরে তাকাতে হয়। আমরা যে প্রসঙ্গটি জানাতে চাইছি, বিনয়কে অনুশীলন করতে হবে আরো বেশি করে। আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। এবার আলোচনায় অংশগ্রহণ করবে বাংলা বিভাগের ছাত্রী তমা ঘোষ। তমা, তুমি আসো। তমা, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাচ্ছি, বলো। আচ্ছা। নমস্কার, আমি তমা ঘোষ, ডক্টর বি.আর. আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ের ছাত্রী। এই অনুষ্ঠানে উপস্থিত অধ্যক্ষ মহাশয়কে আমার প্রণাম। বাংলা বিভাগীয় প্রধান বাসুদেব মণ্ডল মহাশয় সহ অন্যান্য অধ্যাপক অধ্যাপিকা মণ্ডলীকে আমার প্রণাম জানাই এবং অনুষ্ঠানে উপস্থিত আমার সহপাঠী বন্ধু বান্ধব, দাদা দিদি, ভাই বোন সবাইকেই আমার ভালোবাসা জ্ঞাপন করে আমি আলোচনাটা শুরু করছি। কবিতা মূলত আমাদের চেতনা জগতের এক নান্দনিক স্বর, যে স্বরের ভেতর দিয়ে আমরা অবগাহন করি হৃদয়ের কোনো এক হরিদ উপত্যকায়। আজ আমরা এমন একজন কবিকে নিয়ে আলোচনা করছি, যিনি 5 দশকের কবিতার জগতে বহুল উচ্চারিত একটি নাম, যিনি গণিতের সাথে কবিতার ও কবিতার সাথে গণিতের এক চমৎকার মেলবন্ধন ঘটিয়েছেন। কখনো তিনি দিনের পর দিন নির্বাক, কথা বললে হাস্যরসের আড়ালে গূঢ় মনস্তত্ত্ব, কবিতা লিখলে তা নিয়ে পাঠকের চেয়ে বেশি শোরগোল কবি মহলে, আবার বছরের পর বছর একটি শব্দও না লেখার কঠিন জেদ। স্কিজোফ্রেনিয়ার রোগী, সদা কম্পমান হাতে হেরিকান জ্বালাতে গিয়ে একের পর এক দেশলাই কাঠি নিঃশেষ, অথচ জ্যামিতির উপপাদ্য আঁকার সময় নির্ভুল 90 ডিগ্রি কোণ। বাড়ি বই পুরস্কার দিতে এলে দরজায় এটে স্বেচ্ছাবন্ধী তিনি, অথচ নিজেই বেরিয়ে পড়েন জোনাকি, প্রজাপতি, হাঁস, পাখি আর মানুষ দেখতে। জলের মধ্যে মাছের খেলা দেখতে দেখতে শিশুর মতো খিলখিলিয়ে ওঠেন যিনি, হ্যাঁ, তিনিই হলেন আমাদের ফিরে এসো চাকার কবি বিনয় মজুমদার।
আহ, একজন উচ্চতরের গণিতবিদ হওয়া সত্ত্বেও তিনি কবিতার প্রতি কিভাবে আকৃষ্ট হলেন, এই প্রশ্নটা বোধহয় আমাদের সবারই। এই বিষয়ে তিনি নিজেই বলেছেন, আমি একজন গণিতজ্ঞ, তবে মানুষ যেমন শখের বশে বাগান সাজান, আমি ঠিক তেমনি ভাবে কবিতাকে দেখেছি। তিনি আরো বলেছেন, কবিতা আমার জীবনের সাথে, আমার গণিতের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তার ঈশ্বরীর স্বরচিত নিবন্ধ গ্রন্থে তিনি নিজেকে বিশ্লেষণ করে বলেছেন, রূপ থেকে অরূপে যাওয়া, আবার অরূপ থেকে রূপে ফিরে আসা, এই দুটো যেমন এক চমৎকার সম্পর্ক বজায় রাখে, গণিতও ঠিক তেমনি করে এই সম্পর্ককে ধারণ করে। গণিত সম্পূর্ণভাবে একটি ফর্মুলা, যে ফর্মুলা থেকে আমরা বিভিন্ন ফর্মুলায় যাই এবং সেই ফর্মুলার রূপগুলিকে ধারণ করে আবার পাড়ি দিই অরূপের পথে। এইভাবেই তিনি রবীন্দ্রনাথের রূপ অরূপের খেলাকে নিজের মতো করে তার গণিতের সাথে মিল ঘটিয়ে ব্যাখ্যা করেছেন, এবং এখানেই তিনি তার নিজস্ব তত্ত্ব বা তথ্যের দ্বারা আমাদের চেনা কবিতার ভুবনের বাইরে নতুন এক ভুবনের সাথে আমাদের পরিচয় ঘটিয়েছেন। বিনয় মজুমদার বিশ্বের সেই বিরলতম কবিদের মধ্যে অন্যতম, যিনি নিজের জীবনকেই কবিতার বিষয় করে তুলেছেন। তার কবিতার লাইনগুলোর দিকে তাকালেই বোঝা যায় অন্য রকম একটি বোধ এখানে স্বতন্ত্রভাবে সাঁতার কাটছে। যার কবিতায় মানুষ বলেছে, যার কবিতায় কথা বলেছে মানুষ, পৃথিবী, সময়, প্রেমিকা, তিনি আমাদের শুভ প্রবৃত্তিকে আমির কারাগার ভেঙে আমাদের মধ্যে ফিরিয়ে আনতে চেয়েছেন কবিতার মাধ্যমে। যদিও বিনয় মজুমদারের কবিতা নিয়ে নানা মুনির নানা মত। অনেকে মনে করেন তার কবিতা মানেই অশ্লীলতায় ভরপুর, আবার অনেকে ভাবেন বাস্তবতার দর্শন। তার মননশীলতার স্থান থেকে তবে বিনয় মজুমদার নক্ষত্রের মতো। তার কবিতায় বারবার ফিরে এসেছে আধুনিক সমাজ জীবন, হতাশা ও যন্ত্রণার কথা। তিনি বলেছেন, আকাশে হৃদয় মেলে মন ঝাপটিয়ে আমি তালে তালে মন ঝাপটিয়ে কবিতার মতো উড়ি, সকল পাহাড় ঘিরে, বাড়ি ঘিরে, চূড়া ঘিরে ঘিরে। আকাশে চলতে হলে মানুষের মতো নয়, কবিতার মতো হতে হয়, বাজ পাখিদের মতো হতে হয়। একেবারে আকাশের মতো জায়গায় চলাফেরা করবার নিমিত্ত, সত্যিই যদি চলাফেরা করার দরকার হয়। বিনয় মজুমদার অনেকটা নিঃসঙ্গ জীবনে থাকলেও তার কবিতায় প্রেমিক সত্তাকে প্রজ্ঞাবান করার পাশাপাশি জীবনের জ্ঞানের গভীরতায় নিয়ে গেছেন। তিনি নারীকে ফাঁদে ফেলে বা তার চলার পথ রুদ্ধ করে প্রেমময় উপস্থাপনের কথা বলেননি। প্রেমিক বিনয় ছিলেন নির্নিমেষ জ্যোৎস্নার সন্ধানে ব্যস্ত থাকা একজন মানুষ। প্রেম ও অপ্রেমের মতো তৃষ্ণা বিতৃষ্ণায় কবি মানুষ নির্বিবাদে ঘুরপাক খেয়েছে তার কবিতার বেলাভূমিতে। কাঙ্ক্ষিত নারীর হৃদয়ের অনুগ্রহ লাভে ব্যর্থ হয়েছেন তিনি। তবে মনোজাগতিক জটিল ঘূর্ণন তার কবিতায় যে আলো আধারের চিত্রকল্পে নৈশব্দ পরিক্রমণ করেছে, তা অনবদ্য এক সৃষ্টি। তিনি বলেন, আমার আশ্চর্য ফুল যেন চকোলেট, নিমেষেই গলাধ্যকরণ তাকে না করে ক্রমশ রস নিয়ে তৃপ্ত হই। দীর্ঘ তৃষ্ণা ভুলে থাকি আবিষ্কারে, প্রেমে। অনেক ভেবেছি আমি, অনেক ছোবল নিয়ে প্রাণে জেনেছি বিদীর্ণ হওয়া কাকে বলে, কাকে বলে নীল। কবিতার রস আস্বাদন করতে হলে দর্শন দিয়ে নয়, খুঁজতে হয় সৌন্দর্যের মধ্য দিয়ে। আবার সৌন্দর্যের মধ্যে দর্শন খোঁজা বোকামি বলা যায়। বিনয় মজুমদারের কবিতা তার কবিতায় সৌন্দর্যের অভিজ্ঞান শুধু ফুলকে ঘিরেই নয়, পাখি নিয়েও। এই দার্শনিক তত্ত্ব বোঝাতে গিয়ে আত্মপরিচয়ে লিখেছেন, এইসব দার্শনিক বিষয় ভাবতে সময় মাসের পর মাস, এখনো আমি এই চলেছি। দার্শনিক উপস্থিতি কবিতায় একেবারে প্রত্যক্ষ না হলে চলে, তো তার আভাস মাত্র থাকলেই হয়। কিন্তু আভাসে হোক আর যাই, উপস্থিতি অবশ্যই প্রয়োজন। তবু একথা স্বীকার যে দর্শনের জন্য কবিতা পাঠ নয়, কবিতার জন্যই কবিতা পাঠ। আসলে বিনয় মজুমদার এমন একজন ব্যক্তিত্ব যাকে নিয়ে কথা বলে পৃষ্ঠার পর পৃষ্ঠা লেখাও কম পড়ে যায়। এরকম একটি অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করতে পেরে এবং এমন একজন মানুষকে নিয়ে আলোচনা করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সবশেষে আমি এই বলেই আমি বক্তব্য শেষ করব যে আমরা কোথাও তাকে নিয়েই আলোচনা করতে চাই যাকে হারিয়ে ফেলার ভয় কাজ করে, ভীষণ অসম্ভবে তাকে সামনে এসে দাঁড় করানোর প্রবণতা কাজ করে। আমরা তাকে ছাড়িয়ে যেতে পারি না, হারিয়ে দিতে পারি না, মানসিকভাবে তাকে সক্ষমতার জায়গায় তৈরি করে নিই। মজুমদারও হলেন তেমনই একজন ব্যক্তিত্ব যেখানে কবিতার মুক্তি আছে। নমস্কার। আবার যদি জন্ম হয়,
আবার যদি জন্ম নিতে হয় এই পৃথিবীতে শিক্ষক হয়ে, তবে এমন ছাত্রছাত্রীর শিক্ষক যেন হতে পারি। তমা, তোমাকে অশেষ শুভেচ্ছা। তোমার এই যাত্রা অব্যাহত থাকুক। তোমার এই যাত্রা সাথে বাংলা বিভাগের আমরা সবাই ভীষণভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেব। আমি ব্যক্তিগতভাবে তোমাকে বলছি, বাংলা বিভাগে আজকে যারা অংশগ্রহণ করেছো, আলোচনায় অংশগ্রহণ করেছো, তাদের সবাইকে জানাচ্ছি তোমরা যেভাবে একাগ্র মানসিকতা নিয়ে, একাগ্র চিত্ত নিয়ে বাংলা সাহিত্যের সাধনা করছো, এই ধারাটাকে অব্যাহত রাখতে পারলে আমরা নন্দিত হয়ে উঠব, আমরা আরো আলোর সন্ধান পাব। আমি চাইব তমা, তানিয়া, অভিজিৎ, পিয়ালি, যারা তোমরা আজ করেছ, তারা সবাই আরো আরো এগিয়ে যাও। আমি খুব আনন্দ বোধ করছি। আমরা অনুষ্ঠান আর দীর্ঘায়িত করব না। বিনয় মজুমদারকে কেন্দ্র করে আমরা পরবর্তীতে আরো বড় অনুষ্ঠান করব, সেখানে আমরা বড় পরিকল্পনা নিয়ে এগোবো। আমি আজ যে ধারণা পেলাম, আর যে বোধ নিয়ে অনুষ্ঠান শেষ করতে যাব, আমাদের মাননীয় প্রিন্সিপাল স্যারের অনুমতি নিয়ে একটি কথাই বলবো, আমরা শুধু বিনয় মজুমদার নয়, আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে যে সম্ভাবনা রয়েছে, সম্ভাবনা লুকিয়ে রয়েছে, সেই সম্ভাবনাকে কাজে লাগাবো। এই ভাবনার বীজ হৃদয়ে পুঁতে দিলাম। স্যার, আমরা অনুষ্ঠানের শেষের পথে চলে এসেছি। তো আপনার অনুমতি নেওয়ার আগে আমি সমস্ত অধ্যাপক অধ্যাপিকা মণ্ডলীকে বাংলা বিভাগের এই অনুষ্ঠানের পক্ষ থেকে, এই আলোচনা চক্রের পক্ষ থেকে অভিবাদন, শ্রদ্ধা জ্ঞাপন করছি। বাংলা বিভাগের অধ্যাপক অধ্যাপিকা মণ্ডলী নেপথ্যে থেকে যে সহযোগিতা করেছেন, তার জন্য ধন্যবাদ, সাধুবাদ জ্ঞাপন করি। চন্দনবাবু, রুহুল বাবু, মৃদুলাদি, কেয়াদি, সবাই মিলে যেভাবে মানসিকভাবে সহযোগিতা করেছেন, সরাসরি চন্দনবাবু যেভাবে সহযোগিতা করেছেন, তার জন্যে আমি কৃতার্থ। আমাদের এই অনুষ্ঠানটি সর্বাঙ্গ সুন্দর হওয়ার জন্য সবাইকে অভিবাদন জানাই। স্যার। হ্যাঁ, আমি দু একটা কথা বলবো, তারপর আপনি শেষ করুন। একটু আমার ছাত্রদের উদ্দেশ্যে কিছু কথা বলার আছে। আমাদের এখানে যে ছাত্র রয়েছে, তোমরা, আমি প্রসঙ্গের বাইরে গিয়ে বলছি, তোমরা এখনো অনেকে তোমাদের মার্কশিট তোলোনি। এই যে বারবার নোটিশ করা হচ্ছে, বারবার শিডিউল দেওয়া হচ্ছে, মার্কশিট তুলছো না, এরপরে চলে আসবে সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার মার্কশিট চলে আসবে, তখন আর তোমাদের পুরোনো মার্কশিট আর তোমাদের দেওয়া যাবে না, কারণ একসঙ্গে এতগুলো মার্কশিট দেওয়া যায় না। ফলে এবং কোভিড প্রোটোকল এটা মেনটেন করতে হয়। আর তোমরা এখানে যে কজন আছো, অনেকে তো বেরিয়ে গেছো, যে কজন আছো এখন 10-12 জন 14 জন আছো, তোমাদের মাধ্যমে আমি সবাইকে বলতে চাইছি, তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের বলে দাও যারা এখনো মার্কশিট কলেজে সংগ্রহ করোনি, আজকে মিনিট 10-15 এর মধ্যে নোটিশ সার্কুলেট হয়ে যাবে, মানে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা সবাইকে জানিয়ে দাও যাতে মার্কশিট আগামী মঙ্গলবার থেকে আবার নতুন কিছু শিডিউল দেওয়া হচ্ছে, ডিফল্টার যারা আছে তাদের মার্কশিট দেওয়ার জন্য সবাই যাতে মার্কশিটগুলো সঠিক সময় তুলে দেয়। এটাই হচ্ছে লাস্ট শিডিউল। এরপরে আর তোমাদের কোনো মার্কশিট দেওয়া যাবে না, যে নতুন মার্কশিট চলে আসবে, নতুন পরীক্ষা হলো, সেই